দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। চলতি অর্থ বছরের জন্য $5,750 কোটি রপ্তানির লক্ষ্য ঠিক করেছে সরকার। অর্জনের প্রয়োজন সঠিক পরিকল্পনা। দেশ জুড়ে চলছে লোডশেডিং, ভোগান্তিতে সাধারণ মানুষ, ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। উড়োজাহাজ ও সৌদি আরবে বাড়ি ভাড়ায় অনিয়ম বন্ধ করা গেলে হজের খরচ কমবে অন্তত $1 লাখ। পদক্ষেপের আশ্বাস মন্ত্রণালয়ের। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চলতি 2024-25 অর্থ বছরের জন্য $5,750 কোটি রপ্তানির লক্ষ্য ঠিক করেছে সরকার। বিশ্লেষকরা বলছেন, এই লক্ষ্য অর্জনে গুরুত্ব দিতে হবে পণ্যের গুণগত মান বৃদ্ধি, সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়ানো আর রপ্তানি আয়ের বৈচিত্র্যকরণে। আর ব্যবসায়ীদের দাবি, গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসন আর এনবিআরের হয়রানি বন্ধের। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। দেশের রপ্তানি আয়ের বড় ভরসা তৈরি পোশাককে ঘিরে, কেননা আয়ের হিসেবে সবার উপরে থেকে রপ্তানির 85 যোগান দিচ্ছে এই খাত নিটার ওভেন মিলে। গেল অর্থ বছর অর্থাৎ 2023-24-এ বাংলাদেশ এই খাত থেকে আয় করেছে $3,613 কোটি। যদিও গেল অর্থ বছর রপ্তানি আয়ের তথ্যগত গরমিল দেখা যায়, এরপরও চলতি অর্থ বছরে রপ্তানি আয়ের লক্ষ্য নিয়ে আশাবাদী এ খাতের উদ্যোক্তারা। গ্যাস এবং বিদ্যুতের সংকট, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, 1 নম্বর চ্যালেঞ্জ। ব্যাংকগুলি যে আমাদেরকে অসহযোগিতা করছে, নানা রকমের সংকটের মধ্যে ফেলছে, অরাজকতা ব্যাংকিং খাতে রয়েছে। আর তৃতীয়ত হচ্ছে কাস্টমসের যে দৌরাত্ম, অন্যায়ভাবে আমদানি রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করা, বাধাগ্রস্ত করা, এইগুলিকে যদি কন্ট্রোলে আনা যায়, এগুলি যদি দূর করা যায়, তাহলে আমাদের পক্ষে এই টার্গেট অ্যাচিভ করেও আরো অনেক দূর বেশি নিয়ে যাওয়া যাবে। তৈরি পোশাকের বাইরে রপ্তানি আয়ের বড় খাত পাট ও পাটজাত পণ্য। হিসাব বলছে, গেল অর্থ বছর পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছিল $92.50 লাখ, যা লক্ষ্যমাত্রার চেয়ে 5.5 ভাগ কম। আর চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় এসেছে $103.80 লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যা 12% কম। খাত সংশ্লিষ্টদের দাবি, রপ্তানি আয় বাড়াতে পণ্যের বহুমুখীকরণ আর বাজার সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে সরকারকে। এই যে একটা শ্রেণীকে কেন্দ্র করে আমাদের প্রোডাক্টের উৎপাদন এবং সরবরাহ করার যে ক্যাপাসিটি, এটিকে যদি আমরা ডাইভার্সিফিকেশন না করতে পারি, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং যে কাস্টমারের যে ক্যাটাগরিটা আছে, সেই জায়গাতে যদি আমরা ডাইভার্সিফিকেশন যাত্রাটাকে যদি সুসংহত করতে না পারি, তাহলে লক্ষ্যমাত্রাটা সেভাবে পূরণ করা সম্ভব হবে না। আমাদের যে লক্ষ্যমাত্রা অর্জন করা, এটা খুব সহজ, এটা খুব জটিল কিছু না। আমাদের সিটিপি আপ টু মার্কে আনতে হবে, প্যারামিটারগুলো মার্কে নিয়ে আসতে হবে। আর ওয়েস্ট ম্যানেজমেন্ট, বিগত সরকার 1% কাজও এখানে করা হয়নি। ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থা করতে হবে। আর সেটা হচ্ছে যে আমাদের মার্কেটটা যেটা, সেটাকে বিভিন্ন ট্রেড ফেয়ারগুলোতে আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে এবং রোড শোর মতো কিছু প্রোগ্রাম আমাদেরকে করতে হবে। আমাদের প্রচারণা একটু বাড়াইতে হবে। এমন বাস্তবতায় 2024-25 অর্থ বছরে বাংলাদেশ পণ্য ও সেবা রপ্তানি করে $5,750 কোটি আয় করতে চায়। বিশ্লেষকরা বলছেন, শিল্প খাতের চলমান অস্থিরতা বন্ধ করতে না পারলে এই লক্ষ্য অর্জন চ্যালেঞ্জের মুখে পড়বে। সেই সাথে তাগিদ দিয়েছেন জ্বালানির দর কমানো আর এলসি জটিলতা দূরীকরণের। শুল্ক আর অশুল্ক বাধা দূর করার পরামর্শও তাদের। শুল্ক নীতিটাকে আমাদেরকে একটু প্রায়োরিটি দিয়ে সেখানে সংস্কার করতে হবে। এই সরকারের উচিত হবে একটু বিশ্ব বাজারের সঙ্গে দেন দরবার করে কয়েকটি সেক্টরে, এক্সপোর্ট সেক্টরে যদি আমরা এফডিআইটাকে আনতে পারি, তাহলে দেখবো কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে পারবো। এবং আমাদের অবশ্যই রপ্তানি আয়ের বৈচিত্র্যকরণের দিকে মনোনিবেশ করতে হবে। তারপরে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে এটা যুক্তিযুক্ত লক্ষ্যমাত্রায় নির্ধারণ করা হয়েছে। গেল অর্থ বছর পণ্য ও সেবা রপ্তানি করে $5,160 কোটি আয় করেছে বাংলাদেশ। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। রাজধানী সহ দেশ জুড়ে চলছে লোডশেডিং। সবচেয়ে খারাপ অবস্থা ঢাকার বাইরে। গেল 1 সপ্তাহ ধরে চলছে এই অবস্থা। এতে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত দেশ জুড়ে যেন বিদ্যুৎ বিভ্রাটের মহড়া চলছে। প্রতিনিয়ত রয়েছে আসা যাওয়ার মধ্যেই। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, জেলার 155টি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ গ্রাহকের কাছে পৌঁছানো হয়। এর মধ্যে 100টি ফিডার শিল্প কারখানার জন্য, বাকিগুলো আবাসিক। প্রতিদিন জেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে 600 থেকে 650 মেগাওয়াট।
অথচ সরবরাহ হচ্ছে প্রায় অর্ধেকেরও কম। এতে ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকরা। কারণ খুব বলে 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে, নাই আবার 2-3 ঘন্টা পরে আবার সন্ধ্যায় যায়, রাতে 11টার দিকে আসি। কেমনে থাকবো আর কেমনে দোকানদারি করবো, কেমনে কর্ম করি খাবো, সেটা তো ভাতে পাবো না। কারেন্ট 1 ঘন্টা থাকে, আবার দেখা যায় যে সারাদিন, কতদিন দেখা যায় সারাদিনের মধ্যে 2 বার আসে, আর সারাদিন নাই, আর 1-1.5 ঘন্টা থাকে আর নাই থাকে। সন্ধ্যার জায়গা রাত 10টার সময় আহে, নলে রাত 1টার সময় আহে, এই আবারও জায়গা। শুধু গাজীপুর নয়, রংপুর, ফেনী, দিনাজপুর, হিলি, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়া সহ সব জেলাতেই প্রায় একই পরিস্থিতি। বিদ্যুতের জ্বালা ভাত খেতে পারি না, গোসল করতে পারি না, পানি থাকে না। দিনের বেলা কয়েকবারই জায়গা, দীর্ঘ সময় থাকে না, রাত্রেও জায়গা। এই অবস্থায় তো আমাকে ভাই সমস্যা হইতেছে। ব্যবসা বাণিজ্যের খুব ক্ষতি হচ্ছে এবং বাসা বাড়িতে মুরব্বী আছে, শিশুরা আছে, তারা অসুস্থ হয়ে পড়ছে। এই আমরা হানির সমস্যায় আছি, কারেন্ট ঠিক মতো তাই না। একদিকে অসহনীয় গরম, অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাট, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, এরা গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা এখন কোন জায়গায় যাব? কারেন্ট না থাকাতে আমাদের ব্যবসায়ীদের খুব সমস্যা। কারেন্ট না থাকাতে বাইরে কোনো লোকজন আসতেছে না। দিন যেমন হোক, আট করে না যে মাসে রেস্ট নিবে, সেটা তো শান্তি নাই। দিনের বেলা অন্তত 8 থেকে 10 বার বিদ্যুৎ যায়। 10 মিনিট পরে কারেন্ট যায়, 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসে। এটা নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে আছি। তৈরি পোশাক কারখানার মালিকরা জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অভাবে উৎপাদন খরচ বাড়ছে এবং সময় মতো পণ্য সরবরাহের আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের যথাসময়ে করা যাচ্ছে না। অনেক সময় শিপমেন্টের বিলম্বিত হয়, আর শিপমেন্ট বিলম্বিত হলে তখন আর্থিকভাবে কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়। মাস শেষে তো আমাদের ওয়ার্কারদের বেতন দিতে হয়। সবকিছু মিলে বিদ্যুতের যে ঘাটতি বা বিদ্যুতের যে অনিয়ম, এই অনিয়মটা কাটিয়ে ওঠার জন্য বর্তমান সরকারের প্রতি আমি সুদৃষ্টি কামনা করছি। জ্বালানি সংকটের কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জ্বালানি সংকট বা উৎপাদন বাড়লে বা আবহাওয়ার কিছু চেঞ্জ আসলে তখন হয়তো বিদ্যুৎ পরিস্থিতি আবার আগে স্বাভাবিক হবে। লোডশেডিং আরও দীর্ঘায়িত হলে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে শিল্প খাত, আশঙ্কা সংশ্লিষ্টদের। নাদিয়া আফরিন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এদিকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি, সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। সার, কীটনাশক, তারপরে আপনার এই অন্যান্য যে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমাদের যতই ইচ্ছা হোক, ফরেন এক্সচেঞ্জ কনস্ট্রেন্ট থাকুক, কিন্তু আমরা এগুলো দ্রুত যেন এগুলো পারচেস করা হয়। উড়োজাহাজ ও সৌদি আরবে বাড়ি ভাড়ায় অনিয়ম বন্ধ করা গেলে হজের খরচ অন্তত 1 লাখ টাকা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর এতে সহজ হবে হজযাত্রা, কমবে হজযাত্রীদের সৌদিতে অবস্থানের সময়ও। ধর্ম উপদেষ্টা জানিয়েছেন, এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাসিক রাহাতের রিপোর্ট। 3 থেকে 4 লাখ টাকায় হজে যেতে পারতেন বাংলাদেশিরা, তবে 3 বছর ধরে সেই খরচ পৌঁছেছে প্রায় 6 লাখ টাকায়। ব্যয় বাড়ায় কমে গেছে হজযাত্রীর সংখ্যা। চলতি বছর 1,27,000 কোটার বিপরীতে গিয়েছিলেন 83,000 জন। উড়োজাহাজ ও বাড়ি ভাড়া নির্ধারণে অনিয়ম বন্ধ করা গেলে হজের খরচ অন্তত 1 লাখ টাকা কমবে বলছেন সংশ্লিষ্টরা। সাধারণ সময় সৌদি আরবে যাওয়া আসায় একজন যাত্রীর উড়োজাহাজের ভাড়া 80,000 টাকার মতো, তবে হজের সময় সেই ভাড়া চলতি বছর নেওয়া হয়েছে 1,94,000 টাকা। হজের সময় ট্যাক্স মওকুফ থাকলেও প্রতি যাত্রী থেকে নেওয়া হয়েছে 12,000 টাকা। 1,25,000 টাকার বিমান ভাড়া গত 3 বছর আগে প্রায় 2 লক্ষ টাকা করে। ওমরা এজেন্টরা আছে, এরা ঢাকা, জেদ্দা, মদিনা, ঢাকা রুটে 80,000 টাকায় ওমরা যাত্রীকে ওমরা করাচ্ছে। যৌক্তিক পর্যায়ে এটা যদি কমানো যায় তাহলে এইখান থেকেই 70,000 টাকা কমে যায়। অন্যান্য দেশ হজের প্যাকেজের সময় 15 থেকে 20 দিন রাখলেও বাংলাদেশিদের বাধ্যতামূলকভাবে 40 থেকে 48 দিন রাখা হচ্ছে। এজন্য বাড়ি ভাড়া বাবদ খরচ দিতে হচ্ছে অন্তত 1,69,000 টাকা। আবার কোনো কাজে না লাগলেও অতিরিক্ত 1% বাড়ি ভাড়ার নামে বাড়তি টাকা আদায় করা হচ্ছে হজযাত্রীদের কাছ থেকে। 30 দিনের মধ্যে প্যাকেজ দিত, তাহলে আরও খাওয়ার টাকা, হোটেলের টাকা সব কিছু মিলিয়েই কমে আসতো।
তাহলে এইখানেও হাজিরা বেঁচে যেত। 5 লক্ষ টাকার মধ্যেই প্যাকেজ মূল্য নির্ধারণ করা উচিত। ধর্ম উপদেষ্টা জানিয়েছেন, অনিয়ম খতিয়ে দেখার পাশাপাশি সব খাতের খরচ পর্যালোচনা করে আগামী বছরের হজের ব্যয় নির্ধারণ করা হবে। বাংলাদেশ বিমানে যে ভাড়াটা গত বছর বা আগের বছর নির্ধারণ করেছে এটা বেশি। অনিয়মগুলো আমরা খতিয়ে দেখব, যে খাতে কমানো যায় সেসব খাতে আমরা কমানোর আপ্রাণ চেষ্টা করব। এদিকে আগামী বছর যারা হজে যেতে চান তাদের নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে 30 নভেম্বর পর্যন্ত। প্রাথমিকভাবে 3 লাখ টাকা জমা দিয়ে নিবন্ধন করা যাচ্ছে। মাশরুক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যশোরের বেনাপোল বন্দর হয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে 2,31,000 পিস ডিম। সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কার্টন ভর্তি এসব ডিম বেনাপোল বন্দরে প্রবেশ করে। ঢাকার হাইড্রোল্যান্ড সলিউশন নামের একটি প্রতিষ্ঠান এই চালানে ডিম আমদানি করেছে। এসব ডিমের রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের শ্রীলক্ষ্মী এন্টারপ্রাইজ। বেনাপোল বন্দর কাস্টম সূত্রে জানা গেছে, আমদানি করা 13,910 কেজি ওজনের এসব ডিমের মূল্য $11,272। এই হিসেবে প্রতি ডজন ডিমের দাম পড়েছে $0.56, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রতি পিস ডিমের আমদানি মূল্য প্রায় 5 টাকা। এছাড়া প্রতি ডজন ডিমের নির্ধারিত মূল্যের উপর 33% কাস্টমস ডিউটি বাবদ $1.66 যোগ হবে। সব মিলিয়ে প্রতিটি ডিমের মূল্য পড়ছে 7 টাকার মতো। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 73 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,702-এ। বেচাকেনা হয়েছে 562 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 273টির, কমেছে 76টির, আর অপরিবর্তিত আছে 47টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে। এর কিছু সময় পর মার্কেটে সেল প্রেসার দেখা যায়, কিন্তু পরক্ষণেই বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগ করার প্রবণতা বৃদ্ধি পাওয়ার ফলে মার্কেট দিন শেষে 73 পয়েন্ট পজিটিভ রেখে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটের লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 273টি, কমেছে 76টি এবং অপরিবর্তিত ছিল 47টি কোম্পানির শেয়ার মূল্য। মার্কেটে আজ টোটাল টার্নওভার ছিল 562 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 799 কোটি টাকা এবং চলতি সপ্তাহে 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 620 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অলিম্পিকের, আজকে এদের প্রায় 32 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, এবং দ্বিতীয়ত ছিল লিন্ডেবিডি। ইন্ডেক্স বাড়ার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে ইসলামী ব্যাংক লিমিটেড। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চমক নিয়ে উন্মোচন হলো আইফোন 16 সিরিজ। সোমবার ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপল পার্কে আয়োজিত ইটস গ্লো টাইম ইভেন্টে উন্মোচন করা হয় আইফোনের নতুন সিরিজটির। ডেস্ক রিপোর্টে and amazing durability with our latest generation ceramic shield. 16 সিরিজের মূল আকর্ষণ এআই এর ব্যবহার করা হয়েছে আগের থেকেও আরও বেশি আধুনিক প্রযুক্তি। মূলত সিরিজ সাথে অ্যাপল ইন্টেলিজেন্স যুক্ত করে এটিকে আরও বিশেষায়িত করা হয়েছে। ফলে এআই নির্দেশনা দিয়ে পাঠানো যাবে ছবি, খুঁজে পাওয়া যাবে পুরনো কোনো ছবি শুধুমাত্র সেই ছবির কিছু বর্ণনা থেকেই। কোনো লেখার সারসংক্ষেপ থেকে শুরু করে প্রশ্নের উত্তর সবকিছুই পাওয়া যাবে 16 সিরিজের চ্যাটবটে। এমনকি প্রম্পটের মাধ্যমে মুহূর্তেই তৈরি করা যাবে সিনেমাও। আইফোন 16 ও 16 প্লাসে অ্যাপলের বায়োনিক A18 চিপ ব্যবহার করা হয়েছে। অ্যাপলের দাবি আইফোন 15-এর A16 বায়োনিক চিপের চেয়ে আইফোন 16-এর এই চিপ 30 গুণ বেশি দ্রুত কাজ করতে সক্ষম। এর মাধ্যমে উন্নত গেমিং অভিজ্ঞতা, 5 গুণ বেশি ফ্রেম রেট, হাই রেজলিউশন AAA শ্রেণীর গেম খেলার সুবিধা পাওয়া যাবে।
our amazing silicone. পিঙ্ক, হোয়াইট, ন্যাচারাল আর ডেজার্ট টাইটেনিয়াম এই 5 রঙে পাওয়া যাবে ফোন দুটো। আইফোন 16 প্রো এর ডিসপ্লে 6.3 ইঞ্চি আর প্রো ম্যাক্সের ডিসপ্লের আকার 6.9 ইঞ্চি। এই দুটি মডেলেই ব্যবহার করা হয়েছে দ্বিতীয় প্রজন্মের কোয়াড পিক্সেল সেন্সর সহ নতুন 48 মেগাপিক্সেল ক্যামেরা, যেখানে এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডের শব্দ থেকে কথাবার্তা আলাদা করা যাবে। The new 48 megapixel Fusion camera has a second generation. আইফোন 16 মডেলের দাম শুরু হয়েছে $799 থেকে, বাংলাদেশি মুদ্রায় যা 95,880 টাকা। আইফোন 16 প্লাসের দাম শুরু $899 বা 1,07,880 টাকা থেকে। 16 প্রো মডেলের দাম শুরু $999 থেকে, বাংলাদেশি মুদ্রায় যা 1,19,880 টাকা। আর প্রো ম্যাক্সের দাম শুরু $1,199 থেকে, টাকার অঙ্কে যা 1,43,880 টাকা। ইতোমধ্যেই শুরু হয়েছে আইফোন 16 এর প্রি অর্ডার, যা বাজারে পাওয়া যাবে 20 সেপ্টেম্বর থেকে। রাহেন শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।